বাংলা সাহিত্যের অভাবনীয় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকুঠির দেশ। আজকে আপনাদের জন্য আমরা যে গল্পটা এনেছি সেই গল্পের নাম খেলার সাথী। গল্প নির্দেশনায় আজকে আছেন স্নেহাশিস সুর, গল্পের লেখক শিবাদিত্য ঘোষ। গল্প শুরুর আগেই বলে রাখি, গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাকতালীয় এবং যদি বাস্তব জীবনের সাথে এর কোনো মিল পান তা একদমই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প খেলার সাথী। চৌধুরী মশাইয়ের বাড়ির বৈঠকখানায় আজ আমাদের আসর বসেছে। আমরা 4-5 জন সন্ধেবেলা আড্ডা দিতে যাই চৌধুরী মশাইয়ের বাড়ি। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় বা তার গোটা কর্মজীবনে কি কি হয়েছে তা নিয়ে তিনি গল্পের বেশ আসর জমান। আজকে বিকেল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমাদের আড্ডা জমে উঠেছে। বিমলদা হঠাৎ বললেন, তা চৌধুরী মশাই, আজ একটু ভূতের গল্প করুন না, কি বলো সবাই? অজিতেশদা বলল, হ্যাঁ হ্যাঁ হোক, হলে মন্দ হয় না। চৌধুরী মশাই বললেন, জীবনে অনেক ঘটনাই ঘটেছে বুঝলে, কিন্তু একদিন আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম। আমার তখন বয়স অল্প, এই 19-20 হবে। পাড়ায় পাড়ায় টিউশনি পড়িয়ে বেড়াতাম। আমাদের এই গ্রামের পূর্বে এক গ্রাম ছিল, নাম মালঞ্চ। সেই অঞ্চলে এক 2তলা পাকা বাড়িতে একটি বাচ্চাকে পড়াতে যেতাম। বাচ্চাটি তার মায়ের সাথেই থাকে। তার বাবা কর্মসূত্রে বাইরে থাকে, বাড়িতে তেমন আসে না। আমি বাচ্চাটাকে পড়াতাম সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি, তারপর হেঁটেই বাড়ি ফিরতাম। সেই দিনটা ছিল শনিবার। আমি পড়াতে যেতেই আমার সেই ছাত্রের মা আমায় বলল, আজকে একটু বেশিক্ষণ পড়াতে, উনি 10টার মধ্যে বাড়ি ফিরে আসবেন এবং আমি যেন তারপরেই বাড়ি যাই। আমি রাজি হয়ে গেলাম, কারণ সেদিন তেমন কোনো কর্মব্যস্ততা আমার ছিল না। বাচ্চাটার বয়স ওই 7 কি 8 বছর হবে। পড়াতে পড়াতে সেদিন প্রায় রাত 9টা বেজে গেল। বাচ্চাটা হঠাৎ আমার দিকে তাকিয়ে থেকে বলল, জানো স্যার, এই টাইমটা আমরা খেলা করি। আমি বললাম, খেলা করো? তা মায়ের সাথে কি খেলো? ছেলেটা মুচকি হেসে বলল, আরে ধুস, মায়ের সাথে কেন খেলবো, আমি তো খেলি ওই বাচ্চাটার সাথে। আমি বললাম, কোন বাচ্চাটা? ছেলেটি উত্তর দিল, আরে ও তো আমাদের বাড়িতেই থাকে, আমার সাথে খেলা করে, আমাকে নিয়ে ছাদে যায়, কিন্তু মাঝে মাঝে জানো তো আমাকে খুব ভয় দেখায়। রাতের বেলা আমার খুব ভয় করে। আমি বললাম, ও কি তোমাদের আত্মীয় যে খেলতে আসে? বাচ্চাটি বলল, না স্যার, ও আমাদের এখানেই থাকে, ওই তো এখন পাশের ঘরে বসে আছে, তুমি চলে গেলে আমরা খেলব। বাচ্চাটির কথা শুনে আমি বললাম, কই, তোমাদের বাড়িতে আমি যখন এলাম তখন তো কোনো বাচ্চাকে আমি দেখিনি, আমি আসার পরে এসছে কি? আমার ছাত্রটি উত্তর দিল, আরে না স্যার, ও যখন তখন যেভাবে সেভাবেই আসতে পারে, ও তো আমার সাথে এভাবেই এসে এসে খেলে।
কথাটা শুনে একটু চমক লাগলো। যখন তখন আসতে পারে মানে? আমি বললাম, মানেটা কি? কি বলতে চাইছো? ও কি তোমাদের বাড়িতে সবসময় থাকে? আগে তো আমি কখনো ওকে দেখিনি। আমার ছাত্রটি বলল, আরে স্যার, আপনাকে তো বোঝাতেই পারছি না। ও মাঝে মাঝে আসে, আমার সাথে খেলে, আমাকে নিয়ে ছাদে যায়, খুব মজা হয় আমার, খুব খুব। আমি বললাম, আরে সে তো বুঝলাম, কিন্তু ও যে এখন পাশের ঘরে বসে আছে, এটা তুমি কি করে জানলে? আমার ছাত্রটি বলল, আমি সেটা বুঝি স্যার। ও যখনই আসে আমি শুনতে পাই ও যেন আমাকে ডাকছে। এই আজকে তুমি একটু বেশিক্ষণ পড়াচ্ছ তো, তাই জন্য ও খুব রেগে আছে। তুমি চলে গেলেই আমরা খেলতে পারবো। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। আমি বাচ্চাটাকে রেখে পাশের ঘরে গেলাম চেক করতে যে কেউ আছে কিনা। দরজা খুলে বাইরে বেরিয়ে ডাইনিং এবং পাশের রুমের দরজা খোলা রেখে সেই ঘরেও ঢুকলাম, কিন্তু কাউকেই দেখলাম না। পুরো সুনসান। শুধুমাত্র এই ঘরে আমি আর আমার ছাত্র ছিলাম। ফিরে এসে আমার ছাত্রকে বললাম, তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে। তুমি মনে হয় এটা মাথায় ভাবো যে তোমার সাথে কেউ খেলা করছে, কিন্তু এটা আসলে কেউ নয়। তুমি একা একাই খেলা করো তো, তাই তোমার হয়তো মন খারাপ হয়, তাই তুমি একটা ইমাজিনারি নিজের ফ্রেন্ড বানিয়েছো, তাই তো? আমার ছাত্রটি উত্তর দিল, আরে না স্যার, তুমি বিশ্বাস করছো না আমার কথা। আমি বলছি তো আমি ওর সাথে খেলি। আমার ছাত্রের কথাটা শেষ হতে হতে ধরপর ধরপর করে একটা আওয়াজ শুনতে পেলাম, যেন পাশের ঘরে কেউ কিছু ফেলছে। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে দৌড়ে গেলাম পাশের ঘরে, কিন্তু না, কোথাও কেউ নেই। আবার ফিরে এসে বসতেই বাচ্চাটি বলল, ওই দেখো, ও মনে হয় খুব রেগে গেছে। তোমার সাথে আমি এতক্ষণ কথা বলছি না, ওর সাথে খেলছি না, তাই ও সব জিনিস ফেলা ফেলা করছে। ও তো মাঝে মাঝে এরকম করে। এবার আমার একটু খটকা লাগতে শুরু করলো, যে কি বলছে বাচ্চাটা, কার কথাই বা বলছে, আর আমি কিসেরই বা শব্দ পেলাম। বসে আছি ঘরে, ঘরের দরজাটা হঠাৎ একটু ফাঁক হলো, ঠিক যতটা ফাঁক হলে কেউ উঁকি দিয়ে দেখতে পারে, ঠিক ততটা। তৎক্ষণাৎ আমার সেই ছাত্রটি বলল, ওই দেখো স্যার, ও তোমাকে দেখছে। কথাটা শুনে আমার হাড় হিম হয়ে এলো। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না দরজার পাশে, তাহলে এই বাচ্চাটা কার কথা বলছে, আর কেই বা খেলে ওর সাথে? ভগবানের নাম নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম। খাটের উপর বসে আছি, হঠাৎ যেন মনে হলো কোনো বাচ্চা ঠিক 5 থেকে 6 বছরের যেন আমার পাশ থেকে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে গেল। এটা এতটাই স্পষ্ট মনে হলো যেন কেউ আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, ঠিক ততটা। আমার ছাত্রটি বলল, ও স্যার তোমার সাথেও খেলতে চায়, তাই দেখো না ঘরে এসে এখন দৌড়াচ্ছে। আমি আমার ছাত্রটিকে বললাম, কি বলছো তুমি এসব? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কেন বলছো এসব? চুপচাপ পড়ো,
আমার ছাত্রটি কুঁকড়ে গেল বটে, কিন্তু ওর চোখ দেখে মনে হচ্ছিল না যে ও কোনো মিথ্যে কথা বলছে। এভাবেই কোনো মতে আরো 1 ঘন্টা কেটে গেল এবং তখন আমার ছাত্রের মা এসে ঢুকল। আমার ছাত্রের মা ফিরতেই তাকে বললাম, কাকিমা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার ছাত্রের মা বলল, হ্যাঁ বলো, আমার ছেলে কি বেশি দুষ্টুমি করেছে? আমি বললাম, না না কাকিমা, তেমন কিছু। আসলে কাকিমা, আমার কিছু সত্যি জানা দরকার। এই কথাটা বলার পরেই দেখলাম আমার ছাত্রের মায়ের মুখটা নিচু হয়ে গেল। আমি তাকে বললাম, কাকিমা, এই ফ্ল্যাটে কি হচ্ছে না হচ্ছে আপনার বাচ্চার সাথে বা আপনাদের সাথেও হয়তো সেটা আমি শিওরলি হয়তো বলতে পারবো না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আপনাদের এই ফ্ল্যাটে কি হচ্ছে না হচ্ছে। তো আমি যেহেতু আপনার বাচ্চাকে পড়াতে আসি, তাই আমার মনে হয় আমারও এই ব্যাপারে একটা সত্য জানা উচিত, যে আসলে এগুলো কেন হচ্ছে বা এর পিছনে কি বা সত্যি লুকিয়ে আছে, সেটা কিন্তু আমার জানার অধিকার আছে কাকিমা। নইলে কিন্তু আমার পক্ষে আপনার বাচ্চাকে পড়ানো সম্ভব হবে না, কারণ দিনের পর দিন এইভাবে যদি আমাকে ফেস করতে হয় তাহলে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভবপর নয়। কাকিমা বললেন, আমি বুঝেছি তুমি কি বলছো। এই কথাটা আর কাউকে বলো না। আসলে আমার বিয়ের আগে আমার এক ভুলবশত একটা বাচ্চার জন্ম হয়। সেই বাচ্চাটাকে আমি কুমারী হওয়ার দরুন আপন করে নিতে পারিনি। তাকে একটা আশ্রমের বাইরে রেখে এসেছিলাম। তার 2-3 বছর পরে তার সেই আশ্রমে খোঁজ পেয়ে তাকে মাঝে মাঝে দেখতে যেতাম। যতই হোক নিজের ছেলে তো। আমার সেই ছেলেটি স্পেশাল চাইল্ড ছিল, তাই অনেকের থেকে সে ছিল আলাদা। দুনিয়া তাকে অক্ষম বললেও আমার চোখে সে বিশেষভাবে সক্ষম ছিল। সে যাই হোক, তার যখন 5-6 বছর বয়স, তখন সে নাকি এক রাত্রিবেলা আশ্রম থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রধান সড়কে একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। হ্যাঁ, অপঘাতে মৃত্যু। তারপর থেকেই তার আত্মা আমার দেখা দিতে শুরু করে। সে আমার বাড়িতে ঘোরাফেরা করে, আমার সাথে সাথে ঘোরাফেরা করে, আমাকে ডাকে। তারপর আমার বিয়ে হয়, আমার বাচ্চা হয়। আমার ছেলের সাথে মাঝে মাঝে এসে খেলা করে। তার প্রতি এখন আমার একটা মায়া জন্মে গেছে। সে যে আর এই পৃথিবীতে নেই এটা আমি মানতে পারি। সে তো আর আমাদের ক্ষতি করে না, তাই তাকে দূরে সরানোর চেষ্টাও করি। আমি বললাম, কিন্তু কাকিমা, এইভাবে আপনার ছেলের যদি কিছু হয়ে যায়? কাকিমা বলল, না না, ও কখনো ক্ষতি করবে না। ও যে আমার সন্তান, ও কি নিজের ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে? আর এমন দুর্ভাগা আমি যে নিজের স্বামীকেও এসব বলতে পারি না। সে যত দিনের জন্য বাড়িতে আসে তখন সে সব কিছু অনুভবও করতে পারে। সবই আমার কপাল, যা হচ্ছে তা মেনে নিয়েছি। সব শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। সেই বাড়ি থেকে ফেরার পথে
পাশের বাড়ির এক চেনা পরিচিত কাকা আমার দেখে ডাকলো। আমার হাতে তার গাছের একটা পাকা কাঁঠাল দিয়ে বলল, এই যে বিনু, পাকা কাঁঠালটা লইয়া যাও বাবা, বাবা মারে দিস, ওরা পাকা কাঁঠাল খাইতে ভালোবাসে। আমি আচ্ছা কাকা বলে আমার সাথে একটু আগে ওই বাড়িতে কি কি হলো সেটা ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। আর মাথায় এটাও ঠিক করে নিয়েছিলাম যে আজকের পর থেকে ওই বাড়িতে আমি আর পড়াতে যাব না। ওই গ্রাম থেকে এই গ্রামে আসার পথে একটা বড় খাল পড়ে, সেই রাস্তা দিয়েই আমি বাড়ি ফিরতাম। তার আগে পরে একটা বড় বাঁশবাগান। বলাই বাহুল্য, তখন তেমন আলোর ব্যবস্থা ছিল না। বাঁশবাগানটা পার করে খালের ধারে এসেছি। ওখান থেকে আমার বাড়ি 5 মিনিট হবে। হাঁটছি হাঁটছি, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে ধাওয়া করছে। এটা মনে হতে আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু পিছন ফিরে কাউকেই দেখতে পেলাম না। আমি যত এগাচ্ছি সে তত আমার পিছনে আসছে। এইভাবে চলতে থাকলো কিছুক্ষণ। আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি যে কেউ আমার পিছু নিচ্ছে। এইবার আমার একটু ভয় হতে থাকলো। হঠাৎ যেন মনে হলো আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম তার আশেপাশে কোনো বড় গাছ থেকে কিছু একটা লাফিয়ে, হ্যাঁ, কিছু একটা লাফিয়ে। পিছনে ফিরে তাকাতে কিছু লক্ষ্য করলাম না। আশেপাশে তাকিয়ে দেখলাম বড় বড় তাল গাছ আর নারকেল গাছ রয়েছে। উপরে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু না, কিছুই চোখে পড়ল না। আবার হাঁটতে শুরু করলাম। হাঁটছি হাঁটছি, কিন্তু সেই পিছনে কেউ যেন আমাকে তাড়া করে চলেছে। আস্তে আস্তে সেটা আমার কাছে আসতে লাগে। আমার ঘাম হতে শুরু করেছে। এবার আমার বড্ড ভয় করছে। হাঁটছি হাঁটছি, কিন্তু কোনো মতেই বাড়ি পৌঁছাতে পারছি না। যে বাড়িতে আমার পৌঁছানো 5 মিনিটে উচিত, সেটাই পৌঁছাতে আমার যেন আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আমার মনে হলো যে আমার পিছু ছিল সে একদম আমার কাঁধের কাছে চলে এসেছে। তখন আমি ভয় পেয়ে হাঁটার গতি বাড়ালাম, কিন্তু সেও যেন আমার সাথে হাঁটার গতি বাড়ালো। যখন আমি বাড়ির প্রায় কাছে এসে পড়েছি, তখন যেন মনে হলো কেউ এক ধামা দিল আমার পিঠে। আমি ভয়ে মাটিতে বসে পড়লাম, ঠাকুরের নাম জপ করতে থাকলাম। এ কি হচ্ছে আমার সাথে? কে তাড়া করছে এভাবে আমাকে? কোনো মতে মুখের ঘাম মুছে কোনো মতে উঠে দাঁড়ালাম, বাড়ির দিকে হাঁটতে লাগলাম। কিন্তু তখন যেন মনে হচ্ছিল আমি একটা বড় বোঝা নিয়ে হাঁটছি। হাতে আমার সেই কাঁঠালটা, কিন্তু আমার পিঠে বোঝা কেন লাগছে, যেন আমার পিঠে কেউ 10 কেজি ওজনের কোনো বস্তা চাপিয়ে দিয়েছে।
আমি আস্তে আস্তে কুঁজো হয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ির কাছে পৌঁছাতেই আমার দুটো পোষা দেশি কুকুর আমার দিকে এগিয়ে এলো। আমার পোষা দুই কুকুরটা কখনোই ডাকে না। পাড়ায় যদি কখনো চোরও আসে তবু তার ডাকার আওয়াজ পাওয়া যায় না। কিন্তু আজকে দুটো কুকুরই আমার দিকে খেকিয়ে এলো। আমি সেই দিকে পিছু হটলাম। পিছু হতে ওদেরকে বললাম, এই রানী, এই লালি, তোরা এরকম কেন করছিস বলতো? উফ, দেখো আমাকে কামড়াতে আসছে, যেন চিনতেই পারছে না। আরে এ কি রে, চিনতে পারছিস না নাকি? আচ্ছা মুশকিল হলো তো, সর 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 এখান থেকে। উফ, এত জ্বালাস না তোরা। কুকুরগুলো যেন আমাকে চিনতেই পারছিল না। কোনো মতে ওদের পাশ কাটিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে মাকে সব বলার পর মা আমাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল, আর আমার হাতের সেই কাঁঠালটা বাড়ির সামনের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। মা বুঝেছিল হয়তো কোনো অশরীরী আত্মা আমায় এতক্ষণ তাড়া করে বেরিয়েছে। এটা মায়ের মুখে শুনে আমি আরো বেশি ভয়ে কুঁকড়ে গেলাম। একটু পরে হঠাৎ আমার যেন মনে হচ্ছিল আমার ঘাড়ের কাছটা বেশ চুলকোচ্ছে, হালকা জ্বালা জ্বালা করছে। মাকে বললাম, মা দেখো তো পিঠের কাছটা কেমন চুলকাচ্ছে মনে হচ্ছে, হালকা জ্বালা জ্বালাও করছে, একটু দেখো তো। মা তৎক্ষণাৎ জামাটা সরিয়ে যা দেখলো তা দেখে মায়ের হাত পা ঠান্ডা হয়ে এলো। আমায় মা যা দেখালো তা দেখার পর আমার মাথায় আর কিছু আসছিল না। আমি ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা এই যে আমার পিঠে যেন একটা কেউ থাবা বসিয়েছে, 5টা আঙুলের বড় বড় দাগ, কিন্তু হাতটা বেশ ছোট, যেন 5-6 বছরের কোনো বাচ্চার হাত। ততক্ষণে আমি বুঝে গেছিলাম এতক্ষণ আমায় কোন বিভীষিকা তাড়া করেছে। সে হয়তো ছিল আমার সেই ছাত্রের খেলার সাথী, যে তার সাথে খেলে, তার সাথে মজা করে, কিন্তু সে এই দুনিয়াতে আর বেঁচে নেই। এই অশরীরীর কবলে পড়ার পর আর কখনো আমি টিউশনি পড়াতে চাইনি। সেই দিনটাই ছিল আমার জন্য টিউশনি করার শেষ দিন। বিভীষিকা যেমন তাড়া করে, তেমন সে যে জানান দিয়ে যেতে পারে তা আজ আমি এই প্রথম জানলাম। আর এই জানার অভিজ্ঞতাটা আমার মনে সারা জীবনের মতো দাগ কেটে গেছিল। আপনারা শুনছিলেন আজকের গল্প খেলার সাথী। গল্পের লেখক শিবাদিত্য ঘোষ, গল্প নির্দেশনায় স্নেহাশিস সুর, গল্প পাঠে শিবা।